নমস্কার, আমার নাম অসিত বরুণ সেন। আমি সল্টলেকের লবণহ্রদ বিদ্যাপীঠের বায়োলজি টিচার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে বিভিন্ন টপিক্সের উপরে যে ভিডিও ক্লাসগুলো, টিউটোরিয়াল ক্লাসগুলো রেকর্ডিং করে তোমাদের সাথে দিচ্ছেন, তার জন্য কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ। তো এর আগে যে চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, তো সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, পরিপাক ও শোষণ। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, শ্বাসক্রিয়া এবং কিভাবে গ্যাসের আদান প্রদান হয় আমাদের শরীরে। এটা হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আগের ভিডিওটা যারা দেখেছিলে তারা হয়তো কোরিলেট করতে পারবে যে ডাইজেশন অ্যাবজর্পশন এই চ্যাপ্টারটা নিটে নেই, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু নিটেও আছে। নিটে কিন্তু এটা আছে, ঠিক আছে? এর বাকি যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো হিউম্যান ফিজিওলজির সবকটা চ্যাপ্টারই কিন্তু নিটেও আছে। ক্লিয়ার? তাহলে আমরা এবারে শুরু করি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এটা তোমাদের সেমিস্টার 2 হিউম্যান ফিজিওলজির পার্ট। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেন আমরা ব্রিথ বা শ্বাসক্রিয়াটা চালাই, সেটা আগে জানা দরকার। কেন আমরা করব? ধরো তোমাদের একটা কথা বলি, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে হিউম্যান বডি, তার মধ্যে একটা ক্যাভিটি আছে, এটাকে কি বলি আমরা? সিলোম, তাই তো? তো এই যে সিলোম যেটা রয়েছে, এই সিলোম, এই যে সিলোমটা রয়েছে টোটাল, এই সিলোম কি একটা ক্যাভিটি নাকি মাঝখানে পার্টিশন আছে? অবভিয়াসলি পার্টিশন আছে। তো সেই পার্টিশন ওয়ালটাকে আমরা কি বলবো? এই পার্টিশন ওয়ালটাকে, এই যে পার্টিশন করে রেখেছে, এটাকে বলে ডায়াফ্রাম। ডায়াফ্রাম। তো তাহলে কটা ক্যাভিটি হলো? দুটো ক্যাভিটি। এই আপার ক্যাভিটিটাকে আমরা বলবো থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি। আর এই নিচের যে ক্যাভিটা, সেটাকে আমরা বলবো অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আরেকটা কথা বলি, এই যে এই উপরের চেম্বারে কি আছে আমাদের? লাংস আছে, হার্ট আছে, আর এখানে তোমরা আগের দিন বলেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমটা পুরোটা এর মধ্যে রয়েছে, বেশিরভাগটাই। আচ্ছা, আমরা আজকে এই জায়গাটাতে নজর দেবো, এই জায়গাটাতে। আচ্ছা, এখানে রয়েছে কি না, লাংস রয়েছে। লাংসটা শুরু হচ্ছে এই নাক থেকে, একদম নাসারন্ধ্র থেকে শুরু হচ্ছে, দিয়ে এইখানে এসে আস্তে আস্তে এরকম ব্রঙ্কিওলে ভাগ হচ্ছে, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কিওলে ভাগ হয়ে এরকম দুটো লাংস রয়েছে। আমরা এই লাংসটা থেকে, এইটা থেকে শুরু করবো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এবার একটা জিনিস দেখো, এই যে গ্যাস অক্সিজেনটা ঢুকলো, সেই অক্সিজেন কোথায় যাবে? ব্লাডে যাবে, রক্তে যাবে। কিভাবে যাবে সেটা আমরা এখানেই পড়বো, এই চ্যাপ্টারে পড়বো। তো এখান থেকে রক্তটা যাবে, এখান থেকে রক্তটা এই রক্তের মাধ্যমে, এই যে রক্ত জালকগুলো রয়েছে, যে ক্যাপিলারিজ গুলো থাকবে এখানে এই অ্যালভিওলাইয়ের মধ্যে, ফুসফুসের মধ্যে, সেখান দিয়ে অক্সিজেন চলে যাবে, তাই তো? এখান থেকে অক্সিজেন যাবে। আর তেমনি তার সাথে কি আসবে? তোমার ডাইজেস্টিভ সিস্টেমের থেকে আমরা কি পেয়েছি? গ্লুকোজ পেয়েছি। তাহলে এখানে ফুড সোর্স গুলো আসবে, ফুড গুলো আসবে। এখান থেকে আসবে না, এগুলো ব্লাড থেকে, ব্লাডে থাকবে। তাহলে এই জিনিসগুলো, ফুড, অক্সিজেন, এগুলো কোথায় চলে যাবে? গিয়ে আমাদের যে মেন ইউনিট অফ দ্য বডি, তাকে আমরা বলছি সেল বা কোষ। এই সেলের মধ্যে গিয়ে এরা আস্তে আস্তে এই জিনিসটাকে ট্রান্সফার করে দেবে। কোনটাকে? এই ফুডটা ঢুকবে, অক্সিজেন ঢুকবে। ক্লিয়ার? এই ফুড আর অক্সিজেন ঢোকার পরে এইখানে, আচ্ছা, আমাদের এই যে কাজ, আমি যে কথা বলছি, হাঁটছি, এগুলোর জন্য তো আমার একটা শক্তি দরকার হয়। সেই শক্তিটা কিন্তু উৎপন্ন হয় প্রত্যেকটা সেলে, লিভিং সেলে। তোমরা সেমিস্টার 2 ওই প্লান্ট ফিজিওলজি রেসপিরেশন পড়েছো, যে ওখানে কার্বন সোর্সটা বার্ন হবে, পুড়বে। সেই কার্বন সোর্সটা পোড়ার জন্য কি দরকার হবে? গ্যাস দরকার হবে। কার্বন সোর্সটা কি এখানে? ধর আমি বললাম গ্লুকোজ। এই গ্লুকোজকে বার্ন করার জন্য লাগবে একটা গ্যাস। কোন গ্যাস? এই যে অক্সিজেন। এই অক্সিজেনটা বার্ন করার পর, অক্সিজেনের সাহায্যে এটা বার্ন হয়ে গেল,
হয়ে যাওয়ার পরে আলটিমেট একটা কেমিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, তার নাম কি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট পুরো নামটা ভালো করে খেয়াল করবে। এই এটিপি আমাদের ভবিষ্যতের সমস্ত কাজ, আমাদের যা কিছু কাজ চলছে দেহের মেটাবলিক অ্যাক্টিভিটিস, তার জন্য এনার্জি সাপ্লাই করবে, ঠিক আছে, শক্তি সরবরাহ করবে। তাহলে এই এটিপি দিয়ে আমরা কাজটা শুরু করব। তাহলে এই এটিপিটা যদি না হয় তাহলে তো আমি অকেজো, চুপচাপ পড়ে থাকবো, আমার কোনো রকম কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু করতে পারবো না। তাহলে এই যে এটিপি পাওয়ার জন্যই কিন্তু এত কিছু, এই এনার্জি পাওয়ার জন্য, কেমিক্যাল এনার্জি। আমাদের তো ইলেকট্রিক্যাল এনার্জি না যে প্লাগ দিয়ে দিলাম, ওই ইলেকট্রিকের গাড়ির মতন প্লাগ দিয়ে দিলাম, সেখান থেকে আমরা চলতে শুরু করলাম, তা তো হবে না। আমাদের এটিপিটা দরকার। সেই এটিপিটা আমরা পাবো কার্বন সোর্স বার্ন করে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ক্লিয়ার? ফ্রি অক্সিজেন দিলে আমরা এটিপিটা পাবো, যে এটিপি দিয়ে আমরা কাজটা চালাতে পারবো। হয়েছে? তাহলে এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর এখানে এইটা তৈরি হওয়ার সময় কি তৈরি হবে? এটা যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে কি তৈরি হবে বলতো? এই যে CO2 যেটা প্রোডাকশন হবে এখানে, সেটাকে আবার ফেরত পাঠাও, সেটাকে ফেরত পাঠিয়ে দাও, ফেরত পাঠিয়ে দিলে সে তখন আবার লাংসে ফেরত পাঠিয়ে দেবে, সেখান থেকে চলে যাবে। অবশ্য মাঝখানে হার্ট থাকবে, হার্ট থাকবে, সেই হার্টটাই তো আমাদেরকে এটা পাঠিয়েছিল, হার্টের মাধ্যমে তো আমরা এসেছি জিনিসপত্র, তো এই হার্টের মাধ্যমে এটাও আবার সেরকম ব্যাক করে যাবে, সেটা আবার সার্কুলেশনে পড়বো। এই হচ্ছে মোদ্দা কথা, যে কেন আমরা ব্রিথটা করি। আলটিমেট আমাদের হচ্ছে এইটা, যদি ব্রিথ না করতে পারি তাহলে এটিপি তৈরি হবে না, আমাদের কাজ সমস্ত বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে শ্বসনে মানে ব্রিদিং এর, শ্বাসক্রিয়ার প্রধান তাৎপর্য। আচ্ছা, এবারে একটা কথা বলি, যে এই যে পুরো শ্বাসক্রিয়াটা যেটা আমরা বললাম, ব্রিদিংটা পড়লাম, এবারে আমরা যদি বলি যে এর ডিফারেন্সটা কি, মানে শ্বসনের সাথে এর কি পার্থক্য, শ্বসন আর শ্বাসক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। তো ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের যে প্রধান যে পার্থক্যটা আছে, সেগুলো আমরা কি কি দেখব না, ব্রিদিং কোথায় হয়? একটা রেসপিরেটরি অর্গানে, শ্বাস অঙ্গে। ব্রিদিংটা হচ্ছে শ্বাস অঙ্গে হচ্ছে, ব্রিদিংটা কোথায় হয়? ব্রিদিং, আর এটা হচ্ছে রেসপিরেশন, শ্বসন। এটা লোকেশনটা কোথায়? প্রথম লোকেশনটা, এর লোকেশন হচ্ছে রেসপিরেটরি অর্গান, শ্বাস অঙ্গে হয়। আর এটা কোথায় হবে? প্রত্যেকটা লিভিং সেলে, প্রত্যেকটা সজীব কোষে শ্বসন হবে প্রথম। সেকেন্ড ওয়ান, প্রসেস। কি ধরনের প্রসেস এটা? সিম্পল ফিজিক্যাল প্রসেস, সিম্পল ফিজিক্যাল প্রসেস, ভৌত প্রক্রিয়া, ফিজিক্যাল প্রসেস। আর এটা কি হবে? কেমিক্যাল প্রসেস। ফিজিক্যাল প্রসেস, এটা কেমিক্যাল প্রসেস, ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। এরপরে আসছি কোনটাতে এটিপি প্রয়োজন হয়, কোনটাতে এটিপি প্রয়োজন হয়। এইটাতে কিন্তু এটিপি লাগে, ব্রিদিং এ এটিপি লাগে, এটিপি লাগে, এই এটিপি এখানে প্রয়োজন হয়। আর এখানে এটিপি উৎপন্ন হয়, প্রডিউস হয়, অক্সিজেন উৎপন্ন হয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা বলি, এর মেন যে দুটো স্টেপস আছে, এটাকে বলি আমরা ইন্সপিরেশন, এক্সপিরেশন, প্রশ্বাস নিঃশ্বাস। এখানে একটা ছোট্ট হাসির কথা বলি, বেশিরভাগই দেখবে বলে যে নিঃশ্বাস নিতে পারছে না, ওনার নিঃশ্বাস নিতে, একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অত্যন্ত মিথ্যে কথা। নিঃশ্বাসটা ছাড়াটাকে নিঃশ্বাস বলি, নেওয়াটাকে প্রশ্বাস বলি। কে মনে রাখবে? যখন কেউ মারা যান তখন আমরা কি বলি? উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্লিয়ার? তো এইভাবে মনে রাখবে যে নিঃশ্বাস নিতে পারছে না আবার কি কথা। অনেকেই বলে, দেখবে আমরা অনেকেই বলে থাকি নিঃশ্বাস নিতে পারছি না, না, প্রশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাসটা ছাড়াটা। আচ্ছা, তো এর দুটো স্টেপ, এর দুটো স্টেপ কি কি? একটা হচ্ছে তোমার স্টেপস গুলো প্রশ্বাস আর নিঃশ্বাস, ইন্সপিরেশন, এক্সপিরেশন। এখানে কটা স্টেপ পাবো আমরা? এখন দুটো বলি, কিন্তু তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি তিনটে স্টেপে হয়। গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, আরেকটা এই চ্যাপ্টারটা তোমাদের বোধহয় ভিডিও টিউটোরিয়ালে দেওয়া হয়েছে, রেসপিরেশন। অত্যন্ত ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস খুব ভালো করে করবে পরীক্ষাতে। ফ্লো চার্ট অফ গ্লাইকোলাইসিস, ফ্লো চার্ট অফ ক্রেবস সাইকেল, সেগুলো খুব আসে। যাক, সেটা নিয়ে আমি ঢুকছি না। তো এটাতে তাহলে কি লিখবো আমরা? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড টার্মিনাল রেসপিরেশন, প্রান্তীয় শ্বসন। ক্লিয়ার? এই হচ্ছে শ্বসন শ্বাসকার্যের। আচ্ছা, এই যে ঠিক একই রকম ভাবে আসতে পারে রেসপিরেশন অ্যান্ড কম্বাসন, শ্বসন দহন। দেখো, শ্বসনটা কিন্তু এক প্রকার দহন,
কন্ট্রোলড কম্বাশন। তুমি একটা আগুন জ্বালিয়ে দিলে, একটা কাগজ পুড়িয়ে দিলে, কাঠ আগুন ধরিয়ে দিলে, তো দাও দাও করে আগুন জ্বলে উঠবে, তো সেটাকে তুমি থামাতে পারবে, কন্ট্রোল করতে পারবে? পারবে না। কিন্তু আমাদের যে রেসপিরেশন হয় প্রত্যেকটা সজীব কোষে, সেটা কিন্তু কন্ট্রোলড প্রসেস, নিয়ন্ত্রিত এবং উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত। ক্লিয়ার? ওখানে তো আর ওখানে কিন্তু তুমি কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না, দাও দাও করে আগুনটা পুড়ে যাবে, তাই তো? আগুন ধরে কাগজ জিনিসটা পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে। কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু একজনকে দরকার, কে সে? অক্সিজেন, তাই তো? অক্সিজেন। যাই হোক, তাহলে শ্বসন দহন পড়লাম আমরা। এরপরে আমরা চলে আসছি কতগুলো প্রাণীর রেসপিরেটরি অর্গান, শুধু আমরা তো করি তা তো নয়, বিভিন্ন প্রাণী যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ব্রিদিং করে। যেমন ধরো রেসপিরেটরি অর্গান অফ একদম বডি সারফেস, স্কিন বা দেহ ত্বক দিয়ে যেটা করে, কি কি আছে? লোয়ার ইনভার্টিব্রেট, স্পঞ্জ, পরিফেরার, সিলেন্টারেটস, ঠিক আছে? সিলেন্টারেট মানে নিডারিয়া, আর এটা হচ্ছে ফ্ল্যাটুয়াম, ঠিক আছে? চ্যাপ্টা কৃমি, এরা কিন্তু বডি সারফেস দিয়ে করে, মানে দেহতল দিয়ে। ক্লিয়ার? সিম্পল ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ায়। এরপরে আমরা আসছি স্কিন অর ময়েস্ট কিউটিনিয়াস রেসপিরেশন। দেখো, আর্থওয়ার্ম, কেঁচোর যে সিক্ত ত্বক থাকে সেটা দিয়ে করে ওরা, ময়েস্ট কিউটিল। তেমনি দেখো লিচ, জোকও তেমনি স্কিন দিয়ে করে। আর একে দেখো, এই যে এই শ্রীমানকে দেখো, এই শ্রীমান কিন্তু এর আবার মনে রাখবে যে এর রেসপিরেশন ব্যাপারটা একটু অন্যরকম। ইনার যে রেসপিরেশন, ইনি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করেন। এর কিন্তু লাংস আছে, কিন্তু যখন ওরা হাইবারনেশনে যায়, শীত ঘুমে চলে যায়, তখন কিন্তু ওরা ময়েস্ট স্কিন দিয়ে করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এরপর আমরা আসছি রেসপিরেটরি অর্গান, জিলস, অ্যাকোয়াটিক অ্যানিমালস এর ক্ষেত্রে, ফিসেস, ট্যাডপোল। এই যে দেখো, ট্যাডপোলের কিন্তু জিলস যখন পূর্ণাঙ্গ হচ্ছে তখন কিন্তু ফুসফুসে কনভার্ট হয়ে যাচ্ছে। কখনো ওদের এক্সটার্নাল জিল, কখনো ইন্টারনাল জিল, কখন জিলস আর লাংস দুটোই থাকবে কিছু সময়, তারপরে পুরোপুরি নষ্ট হয়ে ওটা লাংসে কনভার্ট হবে। তো যাই হোক, এখন আমরা দেখছি এই যে লাল চিরুনির মতন থাকে, সেইটা দিয়ে ওরা করে, যখন প্রেসারে মুখে জলটা নিচ্ছে, যখন চাপ দিচ্ছে, যে জলটা তখন এই কানকোর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে বাই ডিফিউশন ওই ব্লাড ক্যাপিলারিজ গুলোতে অক্সিজেনটা ট্রান্সফার হয়। আচ্ছা, এই দেখো ট্যাডপোল, প্রনের ক্ষেত্রে জিলস রয়েছে, ঠিক আছে? প্রনের ক্ষেত্রে জিলস রয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা মনে পড়লো, তাই বলে দিই। আমার একটু বাজে স্বভাব আছে, মাঝখানে অনেক কথা বলে ফেলি হয়তো, কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। এই যে চিংড়ি, আমাদের রক্তের রং লাল, কিন্তু এর একটা কপার, বিকজ হিমোগ্লোবিন ইজ দেয়ার। আমরা আজকে পড়বো ডিটেলসে। এর ক্ষেত্রে কি রয়েছে? কপার কন্টেনিং হিমোসায়ানিন। ওই জন্য দেখবে বাড়িতে মা বা জেঠিমা যারা ঠাকুমা ওই যে ঠাকুরের বাসনে পুজো দেন, সেটা দেখবে কিরকম একটা তামার যে বাসনগুলো আছে, তাতে দেখবে তোমরা অক্সিজেনের সাথে রিয়াক্ট, মানে বাইরে দেখলে কেমন একটা নীল ব্লু কালারের হয়ে যায় না, নীলচে কালারের বা সবজি কালারের হয়ে যায় হালকা, সেটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। ঠিক তেমনি এতে কপার থাকে। বেশিক্ষণ জলের থেকে জলের ছিল যখন বেশ পরিষ্কার ছিল, চকচক করছিল, কালারলেস, যেই জল থেকে তুলে আনলে অনেকক্ষণ রাখলে তখন দেখবে একটু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কিউপ্রিক অক্সাইড। চিংড়িকে অনেকক্ষণ জলে তুলে থাকলে দেখবে নীলচে হয়ে যাচ্ছে বা ব্লু কালারের টার নিয়ে নেয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসছি পরের যেটা আসবো, দেখো আসল জায়গায় চলে এসেছি আমরা, লাংস। ম্যামালস এর ক্ষেত্রে, মোস্ট ভার্টিব্রেটের ক্ষেত্রে এই লাংস, এইটা আমরা আজকে ডিটেলসে পড়বো একটু পরে, তাই তো? তো লাংস এর ক্ষেত্রে এবার আমরা একটু আসি কি কি জিনিসগুলো পরপর। এই যে মানুষের যে শ্বসন তন্ত্র, তাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। একটা বলেছি এয়ার ট্র্যাক্ট, আর একটা গ্যাসীয় মানে গ্যাস পরিবহনকারী অঞ্চল, একটা গ্যাসীয় আদান প্রদানকারী অঞ্চল। ঠিক আছে? টোটাল যদি আমরা এখান থেকে ধরি লাংস পর্যন্ত, তাহলে আমরা 23টা পার্ট পাবো। তার মধ্যে 1 to 16 সেটা হচ্ছে শুধুমাত্র এই ট্র্যাক্টের মধ্যে চলে যাবে, মানে গ্যাসীয় পরিবহনকারী। আর বাকি 70 to 23 দ্যাট ইজ গ্যাসীয়, মানে আদান প্রদানের জন্য ব্যবহৃত হবে। এখানে একটু দেখে নাও, একটু জাস্ট আমরা একটু লুক আপটা করি। আগের চ্যাপ্টারেও তাই একই রকম বলেছিলাম। এই যে নেজাল ক্যাভিটি, নাসারন্ধ্র রয়েছে, নাসা গহ্বর, তারপরে ঠিক দেখো এইখানে ফ্যারিংসে দুজনেই এন্ট্রি পাচ্ছে, হাওয়াও পাচ্ছে, খাবারও ঢুকছে। তারপরে এইখানে সেই যে আগের দিন বলেছিলাম কি করে আমরা চোখ কি করে বিষম খাই, সেইখানে এইখানে রয়েছে এপিগ্লটিস,
তারপর নেমে এলো ল্যারিংস। ল্যারিংসে এখানে একটা স্পেশাল জিনিস বলে দিই, দেখবে আমার হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু মোটাসোটা বলে, রোগা যারা তাদেরকে ভালো বোঝা যাবে, এইখানে একটা তিকোনা সিঙ্গারার মতো জিনিস দেখা যায়। সেটা কি, ল্যারিংসে যে থাইরয়েড কার্টিলেজ আছে, সেই থাইরয়েড কার্টিলেজটা স্ফীত হয়, which is called Adam's apple. Adam's apple. Adam's apple পরীক্ষাতে আসতে পারে। হোয়াট ইজ Adam's apple? ল্যারিংসের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে যে থাইরয়েড কার্টিলেজ আছে সেটা একটু স্ফীত হয় বয়স বাড়ার সাথে, অ্যাডোলেশনের সাথে সাথে, সেটার জন্য এটা তিন কোণ আকার ধরে নেয়। দেখবে জল খেলে, বাড়িতে যদি কেউ রোগা থাকেন তাহলে তার ভালো হয়ে যাবে, যখন জল খান দেখবে এইখানে ওটা ওঠানামা করে, তিন কোণা। দিস ইজ কল্ড অ্যাডামস অ্যাপল। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছি ট্রাকিয়া। এই যে জায়গাটা ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া দেখছো তোমরা, সরি, এই যে ট্রাকিয়া যেটা দেখছো তোমরা, এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়ার পার্টটা, এই ট্রাকিয়া কেন চুপসে যায় না, কোলাপস করে না? কেন কোলাপস করে না? বিকজ ইট ইজ মেড আপ অফ 16 to 20 or 18 to 20 সি আকৃতির হায়ালিন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ এইটা দিয়ে তৈরি। এর জন্য এটা কখনো চুপসে যায় না বা কোলাপস করে না। পরীক্ষাতে আসতে পারে, why trachea is not collapsible? Because trachea is made up of 18 to 20 C-shaped, সি পুরোটা এরকম, ও নয় কিন্তু, ও হলে তো পুরো ব্লক হয়ে গেল, সি আকৃতির হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? তার জন্য এটা কখনো চুপসে যায় না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে এখানে। এই যে ট্রাকিয়াটা, সেটা ভাঙলো প্রথমে এখানে এসে, এই জায়গাটাতে যেখানে ব্রেক করছে, এই জায়গাটাতে কি হয়, ব্রঙ্কাসে ভাগ হচ্ছে, প্রাইমারি ব্রঙ্কাস। এখানে একটা কথা দেখবে তোমরা, এনসিআরটি বা ভালো বই, টেক্সট বুক যেটা কাউন্সিলের পাবলিশ করেছে, মানে অথরাইজ যে বুকগুলো, তাতে পাবে কোন পোর্শনে, এটা নিটে কিন্তু একবার এসেছিল, যে কোন জায়গাতে এটা ডিভাইড করলো এসে, সেই জায়গাটা হচ্ছে ফিফথ থোরাসিক ভার্টিব্রা, পঞ্চম থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে? ওটা মনে আছে তোমাদের বোধহয়, পরে তোমরা বোধহয় পড়েছো এতদিনে, সেটা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সেই ফিফথ, পঞ্চম যে থোরাসিক ভার্টিব্রা রয়েছে, সেই জায়গাটা, সেই জায়গাটাতে এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? এটা খুব মার্ক করে রাখবে, এই জায়গাটা ফিফথ, এই জায়গাটা হচ্ছে ফিফথ থোরাসিক ভার্টিব্রা, এই জায়গাটাতে এই ডিভাইডেশনটা হয়। তারপরে কি হবে, প্রাইমারি থেকে সেকেন্ডারি ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিওলস, তারপরে চলে এলাম ওই অ্যালভিওলাই গুলো। ঠিক আছে? আজ এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম, ওখানে যে সিলোমের মধ্যে যে দুটো ক্যাভিটি যে ডিফারেন্ট করছে, এই হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। আচ্ছা, আর এখানে কি রয়েছে, রিবস। আমাদের উপরে যে এই যে পাঁজর গুলো রয়েছে, সেই পাঁজর গুলো, রিবস গুলো কিন্তু খুব ভালো করে পড়বে। রিবস কত আছে? 12 পেয়ার্স। ঠিক আছে? তার মধ্যে 3 রকম আছে। একটা হচ্ছে ট্রু রিবস 1 থেকে 7th, 1 থেকে 7th। ট্রু রিবস কাকে বলে? দোজ রিবস আর অরিজিনেট ফ্রম দ্য ভার্টিব্রাল কলাম এন্ড ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য পার্টিকুলার বোন। এইখানে যে বোনটা রয়েছে তাকে আমরা বলি স্টারনাম। এই স্টারনামের সাথে সংযুক্ত হয়েছে সরাসরি, তাদের বলছি আমরা ট্রু রিবস। এরপরে হচ্ছে 8th, 9th, 10th, 3 জোড়া। তারা কি করছে? দে আর অরিজিনেট ফ্রম দ্য ভার্টিব্রাল কলাম but not connect to the directly the sternum, they connect to the 7th one, সপ্তমের সাথে যুক্ত হয়। এই জন্য আমাদের এটা এইরকম নয়, কিন্তু আমাদের দেখতে এইরকম রয়েছে। ক্লিয়ার? তো এই যে এইরকম একটা কারণ হচ্ছে কি, 8th, 9th আর 10th, এই তিনটে এসে জুড়েছে সাথের সাথে গেল। এদের বলছি আমরা ফলস, ট্রু আর ফলস। 3rd, 11th and 12th, সেটা কি হচ্ছে? they are originate from the vertebral column but they are not connected with the 7th one or the sternum, they are free. These are called floating vibri, floating ribs. ঠিক আছে? তো এই ফ্লোটিং রিবসে থাকে, এই ফ্লোটিং রিবসের সামনে কে আছে, কাকে প্রোটেক্ট করছে? কিডনির লোকেশন জানতে চায়। ক্লিয়ার? কিডনিটা ওইখানে রয়েছে। যাই হোক, ওটা আমরা পরে দেখবো। তাহলে এই রিবস গুলো ক্লিয়ার। আচ্ছা, তার উপরে একটা মেমব্রেন থাকবে, তাকে আমরা বলছি দ্যাট ইজ প্লুরা। হয়েছে? আচ্ছা,
এটা হয়ে গেল। আরেকবার রিপিট করি যে কেন ট্রাকিয়া কোলাপস করে না, আর হচ্ছে ট্রাকিয়া কোথায় এসে প্রথম ব্রঙ্কাসে ভাগ হলো, তারপরে লাংস, তারপরে বললাম এখানে ডায়াফ্রামটা রয়েছে। এরপরে আমরা চলে আসছি পরের পার্টটাতে। দেখো এই যে যেটা আমি প্রথমে বলেছিলাম যে কন্ডাক্টিং পার্ট, দ্য ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার ইনটু দ্য অ্যালভিওলাই, বলেছিলাম 1 থেকে 23, এটা হচ্ছে তোমার 1 থেকে 16 পর্যন্ত। আর বাকি ইট ক্লিয়ার্স এয়ার ফ্রম দ্য ফরেন পার্টিকলস, কি কাজ করে, আর ইট হিউমিডিফাইজ অ্যান্ড ব্রিংস দ্য এয়ার টু দ্য বডি টেম্পারেচার। এই যে আমাদের নাকের ভেতরে যে বাতাসটা থাকে বা এই যে এয়ার ট্রান্সপোর্টিং যে পার্টটা, এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা রয়েছে, এখানে কিছু এয়ার থাকে, সেই এয়ারটা বাইরের যে এয়ার, প্রচন্ড হট এয়ার, লু বইছে, সেই লু বাতাস যদি ডাইরেক্ট এখানে চলে যায় তো পুড়ে যেতে পারে। ওই জন্য ওটাকে আস্তে আস্তে ওটাকে নিউট্রালাইজ করে, আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে দেয়, হিউমিডিফাইজ করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি, এই হচ্ছে এয়ার ট্র্যাক। যেটা দেখো এখানে কোত্থেকে শুরু হয়েছে, এই 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 পুরো জিনিসটা ভালো করে পড়বে, মানে কোন দিক দিয়ে ঢুকছে, এক্সটার্নাল নস্ট্রিল, নেজাল প্যাসেজ, তারপরে নেজাল চেম্বার যেটা নেসাল ক্যাভিটিস, ন্যাজোফেরিংস, গ্লটিস, ল্যারিংস, এই যে ল্যারিংস, তারপরে ট্রাকিয়া, ল্যারিংসটা এখানে, এই যে ল্যারিংসটা এই জায়গাটাতে রয়েছে, ল্যারিংসটা রয়েছে এই জায়গাটাতে, এই যে ল্যারিংসটা, এই জায়গাটা ল্যারিংস রয়েছে। আর তারপরে আসছে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কি যেটা বললাম ফিফথ থোরাসিক ভার্টিব্রার কাছে, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস অ্যান্ড অ্যালভিওলার ডাক্ট। এই সিকোয়েন্সটা খুব ভালো করে পারলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো, ইচ টার্মিনাল ব্রঙ্কিওল গিভস রাইজ টু মেনি থিন অ্যান্ড ভাস্কুলারাইজড অ্যালভিওলাই। এই প্রত্যেকটা যে রেসপিরেটরি যে টার্মিনাল যে ব্রঙ্কিওলস, সেগুলো এরকম গোল বলের মতন, একদম এইরকম। এই যে ওখানে আমি এখানে রয়েছে, আমি আঁকতে গেছিলাম, এই যে এইগুলো হচ্ছে এক একটা অ্যালভিওলাই, এবং এই অ্যালভিওলাইয়ের ভেতরে কি রয়েছে, ব্লাড ক্যাপিলারিজ, রক্তচালক, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি পরেরটাতে। এর আগে একটা কথা আমার বলা উচিত, সেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এর এরিয়া কত, এই যে অ্যালভিওলাই তার এরিয়া কত। নিট পরীক্ষা বা সর্বভারতীয় অনেকগুলো পরীক্ষাতে এটা আমরা পেয়েছিলাম। সেটা হচ্ছে যতগুলো অ্যালভিওলাই আছে সেটাকে যদি আমরা পুরোটাকে ওপেন করি তাহলে একটা টেনিস কোর্টের মতন এরিয়া হবে, ইকুইভ্যালেন্ট টু দ্য টেনিস কোর্ট। জাস্ট ইমাজিন টেনিস কোর্ট, নট দ্য ফুটবল গ্রাউন্ড, টেনিস কোর্টের যতটা এরিয়া, সেই ততটা এরিয়া জুড়ে অ্যালভিওলাই গুলোর সারফেস এরিয়া, ঠিক আছে? তো এগুলো মুড়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা, যে তখন বললাম যে ট্রাকিয়া কেন চুপসে যায় না, তাই তো? সরি, অ্যালভিওলাইও চুপসে যায় না কেন? এই যে অ্যালভিওলাই যেগুলো রয়েছে, এই অ্যালভিওলাই গুলো কেন চুপসে যায় না? তো এই অ্যালভিওলাই গুলো চুপসে না যাওয়ার পিছনে কারণ হচ্ছে, আসল যে কারণটা রয়েছে অ্যালভিওলাই যে রয়েছে, এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই গুলো চুপসে যায় না কারণ অ্যালভিওলাই যে গাত্রটা রয়েছে বা ইনার ওয়াল, এন্ডোথেলিয়াম, যে এপিথেলিয়ামটা রয়েছে ভেতরে, সেই এপিথেলিয়াম থেকে খরিত হয় একটা সারফেক্ট্যান্ট, লিপিড কন্টেনিং সারফেক্ট্যান্ট, ফসফোলিপিড কন্টেনিং সারফেক্ট্যান্ট, যার নাম হচ্ছে ডিপিপিসি। ভালো করে রাখো, ডিপিপিসি, ডাইপামিটিল ফসফাটিডিল কোলিন। এই সারফেক্ট্যান্ট, ফসফোলিপিডস কম্পাউন্ড, ইট ইজ কল্ড সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্টটার জন্য এগুলো এরকম চিপকে যায় না। ক্লিয়ার? চিপকে যায় না। ওয়াই অ্যালভিওলাই ডাজন্ট স্কুইজ? কেন চিপকে যাচ্ছে না? বিকজ দ্য প্রেজেন্স অফ দ্য ফসফোলিপিড কম্পাউন্ড, দ্যাট ইজ ডাইপামিটিল ফসফাটিডিল কোলিন, এর জন্য এটা চিপকে যায় না। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখবে। এখানে একটা বলে দেখি, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বাচ্চা, সদ্যজাত যে বাচ্চাগুলো যখন জন্মায় তখন কিন্তু ওরা চিৎকার করে কেঁদে ওঠে, তাই তো? কারণ লাংসটা ওইগুলো খুলে যাচ্ছে। কিন্তু ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্যাট সারফেক্ট্যান্ট, অনেক সময় ওদের ওই সারফেক্ট্যান্টটা তৈরি হয় না, তার জন্য ওরা কি করে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আরডিএস এ ভোগে, এবং অক্ষমতার জন্য অনেক শিশু মারা যেতে পারে। ঠিক আছে? তোমরা দেখেছো অনেক জায়গায় যে জোর করে ওটাকে ফু দেওয়া হয়, পিঠে মালিশ করা হয়,
সেগুলোতে খেতে দেখবে। আরো ভালো, তোমরা বোধহয় অনেকেই ওই 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো, সেখানে দেখাচ্ছিল না যে ওই পিঠে মালিশ করছিল, তারপরে ওকে ইয়ার ব্লো করলো মুখ দিয়ে, ঠিক আছে? তো সেই রকম আর কি, এগুলো তোমার অনেক সময় কোনো কারণে ওটা যদি খুব বেশি আর এই ডাইপামিটিল ফসফেরিলকোলিন যদি তৈরি না হয়, তাহলে কিন্তু অনেক শিশু মারা যেতে পারে, মারা যায় আর কি, ঠিক আছে? তো এটা হলো। এরপরে আমরা চলে আসবো স্টেপস অফ রেসপিরেশন, পুরো ব্রিদিং যে প্রসেসটা সেটা আমরা পুরোটা পড়বো। ব্রিদিং যে প্রসেসটা রয়েছে সেটাকে আমি একটা ছকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু দেখো। আমি সেরকম হলে আবার বলবো, এটা কিন্তু 3 মার্কসের প্রসেস আসতে পারে। আচ্ছা, আগে দেখে নাও যে পুরো মেকানিজম অফ ব্রিদিংটা কি। পালমোনারি ভেন্টিলেশন, যেটাকে আমরা বলি ব্রিদিং, বলি জাস্ট নেওয়া। তারপরে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ বিটুইন লাংস এন্ড অ্যালভিওলি টু ব্লাড। তাহলে প্রথমে আমরা বাতাসটাকে নিলাম, মানে অক্সিজেনটা নিলাম। এইবারে তারপরে স্টেপটা হচ্ছে সেই লাংসের অ্যালভিওলাই থেকে রক্তে ওটাকে লোড করে দেবো। রক্তের যে নৌকাগুলো আছে, রক্তের ভেতরে কি নৌকা আছে? হিমোগ্লোবিন। আরবিসির ভেতরে হিমোগ্লোবিন আছে, আরবিসিতে লোড করে দেবো। সে এরকম দুলতে দুলতে চলে যাবে সেলের কাছে। সেলের কাছে গিয়ে দেখো ব্লাড অ্যান্ড টিস্যুজ সেই রক্ত থেকে ওটাকে ছেড়ে দেবে অক্সিজেনটাকে। আর তারপরে আসছি সেলুলার অর টিস্যু রেসপিরেশন। এটা আমি আর এখন এখানে পড়বো না, এটা তোমরা ওই রেসপিরেশন চ্যাপ্টারে পড়েছিলে সেমিস্টার 2 তোমার ইউনিট যে 4 আছে, সেখানে শ্বসন যেটা পড়েছিলে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, সেটা এই পার্টটা। তো আমরা শুধু এই কটা পড়বো আজকে, ক্লিয়ার? দুটো ভিডিওতে করার চেষ্টা করবো আমরা পুরো চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে শুরু করি। এরপরে আমরা প্রথমে আসছি ইনস্পিরেশন আর এক্সপিরেশন। ইনস্পিরেশন কাকে বলে না, বাইরের যে বাতাস সেটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করানোটাকে বলছি আমরা, বা লাংসের মধ্যে প্রবেশ করানোটাকে বলছি আমরা ইন্সপিরেশন, আর বাতাসটা বের করে দেওয়াকে বলছি আমরা প্রশ্বাস। এখানে আমি একটু অন্য কথা বলি, একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কি। আমি একদম অন্য প্রসেসেই বলছি। কি বলছি দেখো, যে আমি একটা এরকম ফানেল নিলাম কাঁচের, ক্লিয়ার? সেই কাঁচের ফানেলের ভেতরে দেখো আমি কি করলাম, এইখানে একটা কর্কের ছিপি লাগিয়ে দিলাম, কর্কের ছিপি। এই কর্কের ছিপির ভেতরে দিয়ে একটা সরু কাঁচের টিউব ঢুকিয়ে দিলাম, ক্লিয়ার? দিয়ে এইখানে আমি একটা বেলুনকে বেঁধে দিলাম, হয়েছে? আচ্ছা, আর একটু বড় করি এটা, তো এরকম। এইবারে এই মুখটাতে আমি কি করলাম, একটা রাবারের চাদর বেঁধে দিলাম, রাবারের চাদর। খুব সহজ প্রসেস দেখো। এইবারে যখনই এই বেলুনটা কিন্তু চুপসে আছে, এই বেলুনটা একটু চুপসে আছে, ঠিক আছে? এবারে যখনই আমি এই রাবারের চাদরটাকে টানছি, এই রাবারের চাদরটাকে টেনে নিচের দিকে নামাচ্ছি, সঙ্গে সঙ্গে বেলুনটা ফুলে উঠছে, এই বেলুনটা ফুলে যাচ্ছে। আবার ছেড়ে দিচ্ছি, বেলুনটা চুপসে যাচ্ছে। কেন বেলুন ফুললো? কেন বেলুন আগে চুপসে ছিল? কেন ফুলছে? কেন আবার কেন বন্ধ হয়ে যাচ্ছে? কারণটা হচ্ছে যে দেখো, এই যে ভলিউমটা, এই যে এরিয়াটা, এইখানে যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা ভলিউম যেটা রয়েছে সেটা, তার মধ্যে বাতাস আছে, তারা চেপে রেখেছে। পার্শিয়াল প্রেসারটা বেশি হওয়ার জন্য ওটা বেলুনটা চুপসে আছে। যখনই আমি এটা টানছি, তাহলে দেখো এর ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাহলে এরপর যে প্রেসারটা ছিল সেটা কমে যাচ্ছে, কমে যাওয়ার জন্য ওটা ফুলে উঠছে, বাতাস বাইরে থেকে ঠেলে ঢুকে যাচ্ছে। এটাও ঠিক একই রকম প্রসেস। কোনটা? এই যে ইন্সপিরেশন আর এক্সপিরেশন, ক্লিয়ার? তো এইটা একটু আমরা বোঝার চেষ্টা করব পরেরটাতে। প্রথমে দেখো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি, যে এর মধ্যে আমি কিছু এক্সট্রা জিনিসও বলবো, সেগুলো পারলে একটু তোমরা নোটও করে নিতে পারো ইচ্ছে করলে। দেখো, প্রথমে হচ্ছে একদম স্টেপস গুলো পরপর বলছি। এই যে ব্রিদিং এর যে ফার্স্ট স্টেপ, তাকে বলছি আমরা ইন্সপিরেশন। সেটা কি হচ্ছে প্রথমে না, ফ্রেনিক নার্ভ, আমাদের যে নার্ভ আছে ব্রেনের, ফ্রেনিক নার্ভ আর ইন্টারকস্টাল নার্ভ। কি নার্ভ বললাম? ফ্রেনিক নার্ভ, ইন্টারকস্টাল নার্ভ। এই ফ্রেনিক নার্ভের মাধ্যমে উদ্দীপনা সৃষ্টি হয়, স্নায়ু উদ্দীপনা। সেই স্নায়ু উদ্দীপনা মধ্যচ্ছদার পেশিতে যায়।
তাহলে প্রথমে কোত্থেকে এলো? ফ্রেনিক নার্ভ থেকে এলো এইটা। আর ঠিক একই সময় ইন্টারকস্টাল নার্ভ থেকে যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হলো সেটা এলো ওই ইন্টারকস্টাল মাসেলসে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল মানে এই যে রিবের মাঝখানে যেগুলো আছে ইন্টারকস্টাল মাসেলস। তো যখনই উদ্দীপনাটা মধ্যচ্ছদা পেশি মানে ডায়াফ্রাম বা আন্তঃপঞ্জরাস্থি পেশিতে আসে, তখন কি হয়? মধ্যচ্ছদা পেশির সংকোচন, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশির সংকোচন ঘটে, কন্ট্রাক্ট হয়। আর এরও তেমনি এটাও কন্ট্রাক্ট হবে। যেই কন্ট্রাক্ট হলো, সঙ্গে সঙ্গে যে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে আমাদের যে থোরাসিক ক্যাভিটির যে ভলিউমটা সেটা এখন লম্বালম্বি বেড়ে যাবে, লঙ্গিটিউডিনালি ইনক্রিজ করবে। দেখো থোরাসিক ভলিউম ইনক্রিজেস জাস্ট লিখেছি, কিন্তু এটা হচ্ছে লম্বালম্বি বাড়বে, এরকম বেড়ে যাবে। ঠিক আছে, দেখো লম্বাই বেড়ে যাচ্ছে। ঠিক তেমনি এটাতে কি হয়, এই যে ইন্টারকস্টাল মাসেলস যেগুলো রয়েছে তাদের কন্ট্রাকশনের ফলে রিবস এন্ড স্টার্নাম লিফট আপ, দ্য ভলিউম ইজ ইন ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস ইনক্রিজেস, সামনে পেছনে আড়াআড়ি ভাবে বৃদ্ধি পায়। তাহলে এটা বেরোলো লম্বালম্বি, এটা সম্মুখ পশ্চাৎ এবং আড়াআড়ি ভাবে বৃদ্ধি পায়। এবারে যে দুটোর যে ভলিউম যে দুজনে যে বাড়ালো সেটাকে আমরা একসাথে করে দিলাম, the total volume of the lungs increases, ফুসফুসের মোট আয়তন বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবারে এই আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কি হচ্ছে, আন্তঃপ্লুরা চাপ। এইবার দেখো এই যে ফুসফুসের উপর যে প্লুরা ছিল, প্লুরা যে ডাবল লেয়ার স্ট্রাকচার, এই আন্তঃপ্লুরা চাপটা স্বাভাবিক আবহ চাপের তুলনায় 6 mm অফ এইচজি পারদ মার্কারি তুলনায় কমে যায়। রিপিট ওয়ান্স अगेन। প্রথমে কি হলো, আমি এই পার্টটাতে কি বললাম যে থোরাসিক ভলিউম ইনক্রিজেস, যেই ইনক্রিজ হলো সঙ্গে সঙ্গে আন্তঃপ্লুরা চাপ, ইন্ট্রাপ্লুরাল প্রেশার decreases up to 6 mm of Hg, 6 mm of Hg in respect to the normal atmospheric pressure। এইটা কমে যাওয়ার সাথে সাথে কি হবে, লাংস এক্সপ্যান্ড করবে, ফুসফুসের আয়তনটা বেড়ে যাবে। এই ফুসফুসের আয়তন বেড়ে গেলে তখন কি হবে, ইন্ট্রাপালমোনারি প্রেশার, আন্তঃফুসফুসীয় চাপ স্বাভাবিক আবহ চাপের তুলনায় 1 mm of Hg কমে যায়। এখানে কি বলেছিলাম, 6 mm of Hg কমে যাচ্ছে আন্তঃপ্লুরা চাপ, এটা বলছি ইন্ট্রাপালমোনারি প্রেশার decreases up to 1 mm of Hg in respect to the normal atmospheric pressure। ক্লিয়ার? যেই কমে গেল সঙ্গে সঙ্গে বাইরের পরিবেশ থেকে এয়ার এন্টার ফ্রম দ্য আউটসাইড ইনটু দ্য লাংস, হয়েছে, ঢুকে গেল। দেখো এই পুরোটা খুব ভালো করে যেটা বললাম সেটাকে একটু জাস্ট ইয়ে করো, মানে এটাকে রিক্যাপিচুলেট করো, তাহলে দেখবে পরিষ্কার হবে। আমি যেভাবে ছকে করলাম, বইতে দেখবে অনেক বড় করে লেখা আছে, ছকে এগুলো দিতে পারো, পরীক্ষাতে আসতে পারে, এগুলো খুব আসে যে প্রশ্বাস পদ্ধতি উল্লেখ কর, রাইট ডাউন দ্য প্রসেস অফ ইন্সপিরেশন অর এক্সপিরেশন, ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। ওকে, নাও এরপর ঠিক একই রকম ভাবে ওই এক্সপিরেশন বেরিয়ে যাচ্ছে কি করে, বাতাসটা বেরোচ্ছে কি করে, সেই বেরোনো কি হচ্ছে, সেই একই রকম তুই যে আগের যে ছকটা যেভাবে করলাম তুমি সেই ছকটা থেকেও করতে পারো, একদম সেই ছকটাকেই হুবহু খেয়াল করে দেখো। যে আমি বলেছিলাম ফ্রেরিক নার্ভের মাধ্যমে নার্ভ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, এখানে বললাম কোনো উদ্দীপনার সৃষ্টি হয় না। ফলে কি হচ্ছে, সেই উদ্দীপনা কখনোই ইয়েতে যাবে না, মধ্যচ্ছদার মানে ডায়াফ্রামে যাবে না, ঠিক একই রকম ভাবে ইন্টারকস্টাল মাসেলেও যাবে না। না গেলে কি হবে, ওই ডায়াফ্রামটা উপর আপলিফট হয়, দেখো ডায়াফ্রামটা উপরের দিকে উঠে আসছে, এই বলে পঞ্জরাস্থি পেশিগুলো আগের অবস্থায় ফিরে যাবে, ইন্টারকস্টাল মাসেলস গুলো যেরকম ছিল ঠিক সেরকম আগের পূর্ব অবস্থায় ফিরে গেল। আচ্ছা, এইটা যখন উপরে উঠে আসছে তাহলে কি হবে, এই আগে বলেছিলাম থোরাসিক ক্যাভিটি লম্বালম্বি বেড়েছিল, উল্টোটা বলো, লম্বালম্বি কমে গেল, আড়াআড়ি সম্মুখ পশ্চাৎ ভাবে কমে গেল, এর জন্য ইন্টারকস্টাল মাসেলের জন্য। তাহলে কি হবে, ওটা বলেছিলাম ফুসফুসের মোট আয়তন বেড়ে গেছিল, এখানে বললাম ফুসফুসের মোট আয়তন কমে গেল। তারপরে কি বলেছিলাম যে তোমার ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা কত ছিল বলেছিলাম, 6 mm of Hg decreases in respect to the normal atmospheric pressure। এখানে বলছি increases up to 6 mm of Hg and become normal
টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে ওটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এবারে কি হবে, আন্তঃফুসফুসীয় চাপ, আন্তঃফুসফুসীয় চাপটা কি হবে, ফুসফুসের আয়তন ছোট হয়ে যাওয়ার জন্য আন্তঃফুসফুসীয় চাপ 1 mmHg বেড়ে যাবে, বেড়ে গিয়ে বিকাম নর্মাল, তাহলে বাতাসটা বাইরে বেরিয়ে আসবে। আবার বলছি, প্রশ্বাস নিঃশ্বাস, ইন্সপিরেশন এক্সপিরেশন, এই দুটো স্টেপই কিন্তু 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায়, এটা তোমরা করতে পারো ভালো করে। এবং এই ছবিটাকে খেয়াল করবে, ছবি যে কোনো বইতেই পাবে, সমস্ত বইতে, এনসিআরটিতেও পাবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুটো গেল, ব্রিদিং আমাদের ইন্সপিরেশন আর এক্সপিরেশনটা পুরোটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেখি, কি পড়ি এইবারে, এক্সচেঞ্জ অফ, তাহলে প্রথমটা হয়ে গেল ব্যাপারটা। এরপর আমরা আসছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, আগে আমরা একটু সংক্ষেপে পড়ে নিই, তারপরে এটাকে আমরা ডিটেলসে যাব। সংক্ষেপে পড়ার ক্ষেত্রে প্রথমে বলি, দেখো এই যে সেই যে ব্লাড ক্যাপিলারিজ গুলো জড়িয়ে আছে দেখো। আচ্ছা, alveoli are the primary site of gas exchange. Oxygen and carbon dioxide are exchanged by the simple diffusion, সরল ব্যাপন। এই কথাটা মনে রাখবে, বেশি সব জায়গাতেই সরল ব্যাপন প্রক্রিয়ায় চলবে। এখানে দেখো গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য দুটি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অ্যালভিওলাই থেকে রক্তে লোড হবে, সেকেন্ড হচ্ছে রক্ত থেকে কলাতে আনলোড হবে। এখানে লোডিং, ওখানে গিয়ে আনলোডিং। আবার ওখানে লোডিং হবে কি জিনিস, কার্বন ডাইঅক্সাইড। আনলোডিং কোথায় হবে, লাংসে। ক্লিয়ার? এইটা হচ্ছে খেয়াল রাখার জন্য বললাম সংক্ষেপে জাস্ট। এই দেখো একটা অ্যালভিওলাইকে কিভাবে ঘিরে আছে, পালমোনারি আর্টেরিওল আর পালমোনারি ভেনিউলস যেগুলো, সেখানে দেখো ক্যাপিলারি নেটওয়ার্কটা করা আছে, পুরোটাকে এরকম ঘিরে রেখেছে। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে আসি। পরের যে জিনিসটাতে দেখো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আমি তো বলে দিলাম যে এটা সরল ব্যাপন প্রক্রিয়ায় হয়, কিন্তু কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো তোমার এই গ্যাসীয় আদান প্রদানে মুখ্য ভূমিকা পালন করে। এক হচ্ছে প্রেসার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেকেন্ড ওয়ান সলিবিলিটি, দ্রাব্যতা, সলিবিলিটি অফ গ্যাসেস, তারপর হচ্ছে যে পর্দাটা রয়েছে সেই তার থিকনেস অফ দ্য মেমব্রেন, আর হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন, দ্যাট ইজ লাংসের সারফেস এরিয়া। এই শর্তগুলো আমরা এখানে পড়বো। প্রথমে দেখো কি লিখেছি, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ফার্স্ট ওয়ান, that is pressure or concentration. The individual pressure of a gas in a gas mixture is called partial pressure. পার্শ্বচাপ কাকে বলে, ভালো করে, পার্শ্বচাপ কাকে বলে, পার্সিয়াল প্রেসার। এই যে পার্সিয়াল প্রেসার যেটা বললাম, দেখো, the individual pressure of a gas in a gas mixture is called partial pressure. এই পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড আর গিভেন বিলো। এবার বাইরের যে বাতাসটা রয়েছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার পার্সিয়াল প্রেসার কত, 159, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.3, আর অ্যালভিওলাই ফুসফুসের মধ্যে যেটা আছে সেটা 104, আর CO2 কত, 40। ডিঅক্সিজেনেটেড ব্লাড ফেরত এসছে, তাতে অক্সিজেন আছে কিন্তু 40, একদম অক্সিজেন নেই না, আর ওখানে কার্বন ডাইঅক্সাইডটা থাকে 45, আর অক্সিজেনেটেড ব্লাডে কিন্তু থাকবে 95, ওটা হচ্ছে 40। ক্লিয়ার? আর টিস্যুতে থাকবে এটা 40, আর এটা হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট ওই 35 to 36। ক্লিয়ার? এই হচ্ছে এই চারটা, সমস্ত বইতেই পাবে। তাহলে অ্যালভিওলার এয়ারে কত রয়েছে, পালমোনারি এয়ারে কত রয়েছে, তারপরে দেখবো আমরা টিস্যুতে ওটা কত যাচ্ছে। হয়েছে? আচ্ছা, এই যে পার্টগুলো বললাম, এরপরে আমরা চলে আসি, এইবারে দেখো যে প্রেসার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, PO2 in alveoli is more than that of the blood capillaries. রক্ত জালকে যে পার্সিয়াল প্রেসারটা আছে অক্সিজেনের, তার তুলনায় অ্যালভিওলাইতে অনেক বেশি। তো কি হবে, PCO2 in deoxygenated blood is more than that of the alveolus. ব্লাডে PCO2 টা অনেক বেশি, অ্যালভিওলাইতে বেশি, অ্যালভিওলাই থেকে তুলনায়। তাহলে কি হবে, এটা যেমন কি হবে, অক্সিজেনটা লাফিয়ে পড়বে রক্তে, বেশি থেকে কমে জাম্প দেবে, ওখানে ওই রক্তের মধ্যে ভাসছে নৌকা, ওই নৌকাতে লাফিয়ে পড়বে আরবিসিতে। ঠিক তেমনি উল্টোটা, ওই ডাঙায় চলে আসবে। ক্লিয়ার? ওই ওটা থেকে ব্যাক করে চলে আসবে। আচ্ছা, এরপর আমরা আসি পরেরটাতে, solubility of gases. Solubility of CO2 is 20 to 25 times higher than that of the O2. কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা অক্সিজেনের থেকে 20 থেকে 25 গুণ বেশি।
So the amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher than that of O2. Clear? তো এইটা মনে রাখবে যে সলিবিলিটিটা অনেক বেশি কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনের তুলনায়। শুধু এইটা মনে রাখলেই এটা কাজ করতে পারবে। আচ্ছা, 3 নম্বর কি দিয়েছি? থিকনেস অফ দ্য মেমব্রেন। এই যে মেমব্রেনটা আমি অনেকবার আঁকবো একটু পরেই। ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 লেয়ার্স, স্কোয়ামাস এপিথেলিয়াম অফ দ্য অ্যালভিওলাই, এন্ডোথেলিয়াম, এটাকে এপিথেলিয়ামই বলা হয়, কিন্তু তোমরা জানো রক্তবাহের মধ্যে যে এপিথেলিয়াম থাকে তাকে আমরা বলি এন্ডোথেলিয়াম, এই জায়গাটা যেটা সাদা দিয়ে দেখানো হয়েছে। বেসমেন্ট সাবস্টেন্স, এই যে দুটো, এটা একটু এখানে বলে দিই তাহলে সুবিধা হবে, তোদের বুঝতে সুবিধা হবে, যে যেখানে আমি রেড মার্কটা দিচ্ছি এখানে রয়েছে একটা প্রোটিনেসিয়াস সাবস্টেন্সেস, বেসমেন্ট মেমব্রেন, ভিত্তি পর্দা। তো এইটা তো সেলুলার নয়, আসেলুলার কম্পোনেন্টস, অকোষীয় পদার্থ। এই তিনটে থাকার জন্য কি কি হচ্ছে? ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 লেয়ার। এইখান থেকে যে ডিফিউশনটা হবে, এইখান থেকে ধরো এইখান থেকে তুমি এই ব্লাডে আনছো বা ব্লাড থেকে এখানে পাঠাচ্ছ, তো এখানে 3টে স্তর রয়েছে। একটা হচ্ছে তোমার এর স্কোয়ামাস, এইটার, তারপরে আসছি এন্ডোথেলিয়াম এর রয়েছে, আর মাঝখানে রয়েছে বেসমেন্ট মেমব্রেন বিটুইন দেম। এই যেটা আমি দেখালাম এইখানে, এইটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, হয়েছে? এই 3টে স্তর এরপর ডিপেন্ড করে। নাও এই যে ইটস টোটাল থিকনেস ইজ অনলি 0.5 মাইক্রোমিটার, ইট এনেবলস ইজি গ্যাস এক্সচেঞ্জ। পুরো থিকনেসটা 0.5 মাইক্রোমিটার, তাহলে ভেবে দেখো কতটা থিন। নেক্সট, এরপর আসছি ইনফ্লুয়েন্সিং গ্যাসেস, সারফেস এরিয়া অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন। আমি একটু আগে বলেছিলাম এই কথাটা, ভালো করে মনে রাখো। এই যে টেনিস কোর্ট, দ্য সারফেস এরিয়া অফ দ্য হিউম্যান লাং ইজ ইকুয়াল টু এ টেনিস কোর্ট। ভেবে দেখেছো কখনো যে কত বড় এইটুকু বুকের মধ্যে কতটা মানে ছোট ছোট আকারে মানে জড়িয়ে রয়েছে, কত কনজেস্টেড কন্ডিশনে রয়েছে। প্রেজেন্স অফ অ্যালভিওলাই ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ইন লাংস, ইট ইনক্রিজেস দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এই অ্যালভিওলাই গুলো প্রচুর পরিমাণে থাকে, ফলে সারফেস এরিয়াটা অনেক বাড়ছে এই কারণে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এরপর আমরা আসছি নেক্সট যে পার্ট, সেই আসল জায়গায় চলে এসেছি, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। এই যে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস আমরা 3টে পার্টে পড়বো। প্রথমে কোনটা পড়বো? আগে অ্যালভিওলাই থেকে রক্তে উঠবে, তারপরে রক্ত বাহিত হবে, রক্ত থেকে ওখানে গিয়ে আনলোড হবে টিস্যুর কাছে বা কলার কাছে গিয়ে, কলা কোষে গিয়ে আনলোডটা হয়ে যাবে। তো সেই আনলোডিং এর সময় আমরা জিনিসগুলোকে দেখবো বা লোডিং এর সময় দেখবো। দেখো, অক্সিজেন লোডিং হচ্ছে, রক্তে বাহিত হচ্ছে, গিয়ে সেখানে টিস্যুতে পাঠাচ্ছে, ব্রেন বলো, টিস্যু বলো, বা অন্যান্য মাসেলস বলো, লিভার বলো, এখানে পাঠাচ্ছে। আবার এখান থেকে তুমি ফেরত পাঠাচ্ছ কার্বন ডাইঅক্সাইডকে, সেই একই নৌকাতে ফেরত আসবে, সে এনে আবার এটাতে পৌঁছে দেবে। এরপর এই যে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফ্রম অ্যালভিওলাই টু দ্য সিস্টেমিক টিস্যুস অ্যান্ড ভাইস ভার্সা, যেটা আমি একটু আগে বলেছি যে এখান থেকে অক্সিজেন যাবে, ফেরত আসবে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন ট্রান্সপোর্ট লাংস টু টিস্যুস, ফিজিক্যাল কি কিভাবে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড কি কিভাবে যেতে পারে। এখানে দেখো, ইন ফিজিক্যাল সলিউশন রূপে যায়, ভৌত দ্রবণ রূপে, আর অক্সি হিমোগ্লোবিন। খালি নামগুলো জেনে রাখো, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ডিটেলসে পড়বো তখন আরো ভালো বুঝবো। আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট যেটা আছে সেটা লাংসের দেখো, কার্বনিক অ্যাসিড, কার্বামিনো হিমোগ্লোবিন আর বাইকার্বনেট। তো এই যে এই দুটো কিন্তু আমরা ভালো করে পড়বো। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো, সেটা মনে রেখো, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। আচ্ছা, এবার দেখো ফিজিক্যাল সলিউশন রূপে কত যায়, শুধুমাত্র 3%। আচ্ছা, আমি একটু কথা বলে রাখি মাঝখানে, যে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 11 সেকেন্ড সেমিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ নিট বা অন্যান্য যে সর্বভারতীয় পরীক্ষাগুলো হবে, তাতে কিন্তু এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি তোমাদের কাছে অনেকের কাছেই বিভিন্ন ইয়ারের নিটের কোশ্চেন পেপার আছে, তুমি দেখবে এই পার্ট থেকে একটা না একটা কোশ্চেন প্রত্যেক বছর সেট হয়। এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবে এই জিনিসগুলো। সেই জন্য এটা যদি তোমার আইডিয়া ক্লিয়ার থাকে
তাহলে কিন্তু তুমি এই পার্টটা সহজে আনসার করতে পারবে। 3% অফ দ্য টোটাল অক্সিজেনের 3% ওই প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় বাহিত হয়। বাকি কত রইল? 97%। এই 97% যেটা রয়েছে অক্সিজেন হিমোগ্লোবিন কি জিনিস? হিমোগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত একটা রঞ্জক, ঠিক আছে, ক্রোমোপ্রোটিন রঞ্জক। প্রোটিন তো বটেই, মানে 4টে হিম আছে আর বড় বড় লেজ আছে, গ্লোবিন চেন, তাই তো। পরে আমরা আরো ডিটেলসে আসবো। দেখো এই রেড ব্লাড সেল, তার মধ্যে হিমোগ্লোবিন, দুটো আলফা দুটো বিটা পলিপেপটাইড চেন, এই যে হিমটা এইভাবে আছে। আচ্ছা, এই হচ্ছে অক্সিজেন ফ্রম লাংস, সেখান থেকে অক্সিজেন ইন টিস্যুজ। এগুলো জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য করেছি, খালি শুধু জেনে রাখো যে এই 3% আর 97%, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি পরের পার্টটাতে, oxyhemoglobin রূপে binds hemoglobin reversible to the manner oxyhemoglobin. This is called oxygenation. Hemoglobin has 4 heme unit, so each Hb molecule can carry the 4 oxygen molecules. এই 2-3 বছর আগে বোধহয় একটা পরীক্ষায় দিয়েছিল একটা হিমোগ্লোবিনে কটা অক্সিজেন যুক্ত হতে পারে, সেটা হচ্ছে 4 অক্সিজেন মলিকিউলস। 4টে বলেছিলাম হিম আছে, 4 জনের জন্য একটা একটা করে 4টে নিতে পারে। এই যে দেখো Hb4 প্লাস 4O2 দিয়ে Hb4O8, এইটা কিন্তু একটা বলে রাখি মাঝখানে, আবার বলবো, এই রিয়াকশন, এই যে Hb4O8 হঠাৎ করে হয় না, ধীরে 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 অক্সিজেনের প্রতি ওর প্রেম বাড়ে, ঠিক আছে। তখন Hb4O8 হয়, তার প্রথমে Hb4O2, তারপরে Hb4O6, ঠিক আছে, Hb4O4, তারপরে Hb4O8, হিম হিম রিয়াকশন। যাই হোক, তো এই হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই টার্মটা খেয়াল রাখবে, একটা হিমোগ্লোবিন মলিকুলস কটা অক্সিজেন ক্যারি করতে পারে। আচ্ছা, এরপরে দেখো অক্সিহিমোগ্লোবিন বাইন্ডিং অফ অক্সিজেন ডিপেন্ডস অন দা, এই যে বাইন্ডিংটা হবে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যে অক্সিজেনকে নেবে, তার জন্য কোন কোন শর্তগুলো কাজ করে জাস্ট একবার দেখে নাও। আমি আর এটাতে বলছি না, কারণ একটু পরে আমি আরো ডিটেলসে তোমাদের অনেকক্ষণ বোঝাবো হয়তো। সেটা হচ্ছে যে অক্সিজেন যে ওর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, তার জন্য কে কে দায়ী, কে কে এই বিষয়টাতে মুখ্য ভূমিকা পালন করবে, কে কে। একটা হচ্ছে PCO2, পার্সিয়াল প্রেসার, অক্সিজেন তো অবশ্যই, পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন আর টেম্পারেচার। এই 3টে জিনিসকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আচ্ছা, অ্যালভিওলাইতে দেয়ার ইজ হাই PO2, অ্যালভিওলের মধ্যে অক্সিজেন বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড কম থাকে, হাইড্রোজেন আয়ন কম থাকে, ফলে টেম্পারেচারও কম থাকে। দিস ফ্যাক্টরস ফেভার দ্য ফরমেশন অফ অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন তৈরির জন্য এরা দায়ী। তুই দেখবে একটু পরে আমি গ্রাফটা আঁকবো, হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি এই যে ইন টিস্যুজ লো PO2, মানে ওটা অ্যালভিওলাইতে বলেছিলাম। কলাতে কি হচ্ছে, কলাতে অক্সিজেন কম থাকবে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি থাকবে, হায়ার টেম্পারেচার, কারণ ওদের তো রেসপিরেশন হচ্ছিল, গ্লাইকোলাইসিস হচ্ছে, ক্রেবস সাইকেল হচ্ছে, এনার্জি উৎপন্ন হচ্ছে। সো অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েট টু রিলিজ অক্সিজেন। অক্সিজেন কেন ছাড়লো, ঠিক আছে। আচ্ছা 100, আচ্ছা এইবার এইটা, এই প্রত্যেকটা লাইন তোমরা এখানে মার্ক করে রাখো। এভরি 100 ml of oxygenated blood can deliver around 5 ml of O2, 5 ml of O2 অক্সিজেন। এটা বেশ 2-3 বার পরীক্ষাতে এসেছে, ক্লিয়ার। কত পরিমাণ 100 ml অক্সিজেন, 100 ml অক্সিজেনেটেড ব্লাডে কত ml অক্সিজেন যায়। নাও এই এসে গেছি আমরা এইটা। তো এই পার্টে, এই ফার্স্ট পার্ট যে ভিডিওটা আমরা যেটা দেবো টিউটোরিয়াল, সেটা এইটাতে শেষ করব, পরেরটা থেকে আমরা আবার সেকেন্ড পার্টটা দেবো। এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একটু সময় লাগবে, একটু খেয়াল করো। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, অক্সিজেন বিয়োজন লেখচিত্র। সিগময়েড কার্ভ, percentage of saturation of hemoglobin with O2 is plotted in against the PO2. It is used to study the effect of factors like PCO2, hydrogen ion concentration, on binding of the oxygen, the hemoglobin. ঠিক আছে, এইবারে এটাকে আমি একটু ডিটেলসে বলি। এটা একটু দেখো ভালো করে, খুব ভালো করে দেখবে।
ভালো করে দেখার আগে আমি একটু আগে একটা জিনিস বলে দিই। এইখানে এই হচ্ছে অ্যালভিওলাই, এই হচ্ছে ব্লাড ভেসেলস, এই হচ্ছে আমাদের হার্ট, আর এখান থেকে চলে এলো টিস্যু বা সেল। আবার এখান থেকে ব্যাক করাও এটাকে, এখান থেকে তোমরা ব্যাক ব্যাক করিয়ে সোজা নিয়ে চলে যাও হার্টে, সেখান থেকে চলে যাবে হার্ট থেকে আবার ওটা অ্যালভিওলাইয়ের কাছে পৌঁছে যাবে, তাই তো? এই তো ব্যাপার, বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এখানে যে অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেন এখানে আসবে এবং এতে যে প্লাজমা রয়েছে, এই যে প্লাজমা, এই প্লাজমাতে 3%, সরি একটু লাল দিলে বেশি ভালো লাগবে, 3% প্লাজমাতে ডিজলভ কন্ডিশনে যাবে। আর বাকি রইল কত? 97%। সেই 97% লোড হবে নৌকাতে, নৌকাতে মানে আরবিসিতে লোড হবে। সেটা যাবে কোথায়? হার্টে যাবে, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন নিয়ে যাবে, পালমোনারি ভেন গিয়ে পৌঁছে দিল, সেখান থেকে পালমোনারি আর্টারি এখানে পাঠিয়ে দিল, সেখান থেকে তোমার অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে গেল, দিয়ে সেখান থেকে বডিতে সে অক্সিজেন ছেড়ে ছেড়ে দিয়ে এসে আবার সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে চলে আসবে তোমার এখানে লোয়ার ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা বা সুপিরিয়র ভেনা কেভা, সেখান থেকে তোমার পালমোনারি আর্টারি আবার অ্যালভিওলের কাছে নিয়ে যাবে। এই তো পুরো জিনিসটা। এইবারে আমরা একটা জিনিস এইখানে দেখব, কি জিনিস? সেটা হচ্ছে ধরো আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, এইটা একটা পাত্র নিলাম, এইখানে আমি অক্সিজেন রেখেছি, ঠিক আছে? এইবারে এই অক্সিজেনের উপরে, সরি, এইখানে আমি হিমোগ্লোবিন রেখেছি, এইখানে আমি হিমোগ্লোবিন রেখেছি, হিমোগ্লোবিন, আর এইখানে রেখেছি আমি অক্সিজেন, আর এইখানে একটা বড় পিস্টন চাপিয়ে দিয়েছি। তার মানে অক্সিজেনের উপর আমি চাপ দিচ্ছি, যত চাপ বাড়ছি তত অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে বোঝা গেছে যে এই চাপ দিচ্ছি, অক্সিজেন গুলো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হচ্ছে, যত চাপ বাড়ছে তত বেশি অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হচ্ছে। ক্লিয়ার? তো এখানে আমরা দুটো জিনিস করব, গ্রাফ। কি কি? এই দেখো, এই যে এটা করেছি আমি, এইখানে রাখলাম পার্সিয়াল প্রেসার অফ O2, PO2, partial pressure of PO2, sorry, PO2 partial pressure। আর এখানে রাখছি কি? পার্সেন্টেজ অফ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। ক্লিয়ার? তো চারটে নিতে পারে বলেছিলাম। তাহলে প্রথমে দেখো, একটা যখন আমি বাড়ালাম তখন একটা হলো, আরেকটা বাড়ালাম এইটা হলো, আরেকটা বাড়ালাম এইটা হলো, আরেকটা বাড়ালাম এইটা হলো। তাহলে আমার গ্রাফ হওয়ার কথা কি? একদম এইরকম হওয়া উচিত। সরি, আমি একটু আমার হাতটা বেঁকে গেল। তাহলে আমার গ্রাফ হওয়া উচিত একদম এই ফরম্যাটে আসা উচিত, কিন্তু তাতে এরকম হয় না, স্ট্রেট লাইন তো হয় না। কেন এরকম স্ট্রেট লাইন হয় না? হওয়া তো কথা স্ট্রেট লাইন। এখানে একটা বাড়িয়েছি তাহলে তো এতটা হয়েছে 25%, আরেকটা বাড়িয়েছি 50%, আরেকটা বাড়িয়েছি 75%, আরেকটা বাড়িয়েছি 100%। তাহলে এরকম তো গ্রাফ স্ট্রেট লাইনে হওয়ার কথা। গ্রাফ কিন্তু এরকম হয় না। গ্রাফ কি হয় দেখি আমরা, গ্রাফটা কি হয়? গ্রাফটা হচ্ছে এইভাবে হয়। দেখো, প্রথমে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, তারপরে দেখো ভালোবাসাটা বেড়ে গেল, দিয়ে তারপরে এরকম এলো। আমি যে রেড লাইনটা আঁকলাম সেটা খেয়াল করো, দেখেছো? এটা দেখতে ইংরেজি এস এর মতো দেখতে লাগছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভ। এই সিগময়েড কার্ভ হচ্ছে কেন, কেন স্ট্রেট লাইনে হচ্ছে না, সেইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? আমি এটাকে একটু জাস্ট ইরেজ করে দিচ্ছি।
তো এরপরে আমরা সেই সিগময়েড যেটা বললাম, আমি পুরো সিগময়েড কার্ভটা আরেকবার একে দেখাবো কেন সিগময়েড কার্ভ হচ্ছে। এখানে কতগুলো জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে সিগময়েড কার্ভটা আঁকছি আমি, প্রথমে যখন একটা অক্সিজেন, এই অক্সিজেনটাকে আমি একটু অন্যভাবে বোঝাই, সেই ধরো এইখানে একটা আমি জাস্ট ফুল, এই হিমোগ্লোবিন একটাকে, হিমটাকে ফুল হিসেবে বর্ণনা করছি আমি। এটা একটা 20, এটা একটা 20, এটা একটা 20, এটা একটা 20, ঠিক আছে? একদম এই হচ্ছে হিমোগ্লোবিনের ফুলটা। তো এইটা হচ্ছে এইচবি, 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 হিম। এইচবি মানে হিমোগ্লোবিনের হিম, হিম এইটা আয়রন, আয়রন পার্ট, এটা হচ্ছে গ্লোবিন চেন, এটা গ্লোবিন চেন। ক্লিয়ার? তো এই যে এই চারজন কিন্তু চুপচাপ বসে আছে, কিছুতেই অক্সিজেনের প্রতি ওদের অ্যাফিনিটি নেই। ঠিক আছে, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি নেই, কারণ কার্বন ডাইঅক্সাইডের প্রতি বেশি আছে, অক্সিজেনের প্রতি কোনো অ্যাফিনিটি নেই। তুই প্রথম যখন কিছুতেই চারটে অক্সিজেন নিতে পারে, তো চারজন চারটে নিতে পারে। যখনই একটা অক্সিজেনের সাথে বাইন্ড করলো, তখন এই চারজনের মধ্যে একজন বলো ঠিক আছে, একজন এসছে, ঠিক আছে একজন নেই। সেই একটা কথা বলি, অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছে, দেখা দেখি করে বিয়ে থা হয়েছে, মেয়েটাকে তো বউটা চেনেই না, মানে হাজবেন্ডটা তো চেনেই না। ঠিক আছে, প্রথমে বিয়ে থা হয়েছে, বাড়ির লোক বিয়ে দিয়েছে, ঠিক আছে, হাজবেন্ডের সাথে দেখাশোনা হয়েছে, বা তারপর দেখা হয়েছে বিয়েতে, তারপরে বাড়িতে এসছে, অনুষ্ঠান হয়েছে, ঠিক আছে, একটু দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। তার মানে এইখানে কি হলো, একটা ওপেন করে গেল, এইটা এই ফ্লাওয়ারটা মানে একটার জন্য ও ওপেন করে দিল। যেই একটা ওপেন করলো, সঙ্গে সঙ্গে আরেকটা যে হিম, সেও রাজি হলো, মানে ঠিক আছে, না এই তো বেশ কয়দিন এসছে মেয়েটা আমাদের বাড়িতে, আমাকে লক্ষ্য নজর রাখছে, আমাকে ভালোবাসছে, আমার সবাইকে লক্ষ্য নজর রাখছে, তখন আরেকজন রেডি হয়ে গেল। তাহলে এটা কিন্তু একসাথে হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে অ্যাফিনিটিটা বাড়ছে। ক্লিয়ার? এই দুটো হওয়ার পরে আরেকজন সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে, ঠিক আছে, ভালোই তো বেশ। তখন তিনজন হওয়ার সাথে 4 নম্বরটা কিন্তু আরো আগে রেডি, তখন সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেনের অ্যাফিনিটিটা বাড়ছে ধীরে ধীরে, প্রাথমিক অবস্থা দেখো, এই দেখো অল্প একটুখানি খুলেছে, সেকেন্ড দেখো বেড়েছে, কিন্তু একদমই হচ্ছে না, সেকেন্ডটা হওয়ার পরে থার্ডে দেখো প্রচন্ড স্পিডে বেড়ে গেল, দেখো ক্লিয়ার, আর ফোর্থে দেখো চলে এসছে। তাহলে সিগময়েড কার্ভ কেন হয়েছে বুঝতে পেরেছো? এই জন্য যে অক্সিজেনের অ্যাফিনিটিটা এর প্রতি কম থাকে, অক্সিজেনের অ্যাফিনিটি সবসময় হিমোগ্লোবিন প্রতি কম থাকে। এবারে একটা কথা বলি, এই যে অ্যাফিনিটিটা করে, এটা হচ্ছে তোমার অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, যত যত প্রেসার বাড়তে থাকছে তত অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বাড়ছে, কিন্তু পরপর হয় না, এই অ্যাফিনিটিটা ধীরে ধীরে হয়, একজন মাইন্ড করলে আরেকজন মাইন্ড করবে, তারপরে আরেকজন মাইন্ড করবে, তারপরে আরেকজন মাইন্ড করবে, স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা কথা যেটা বলছিলাম যে অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই গ্রাফ কেন ডান দিক কেন বাঁ দিকে ঝুঁকে পড়ে, কেন ডান দিক কেন বাঁ দিকে ঝুঁকে পড়ে। এই গ্রাফটা দেখো, আমি বলছি এই ডান দিকে চেপে গেছে, কেন ডান দিকে চেপে গেল, শিফট টু রাইট, শিফট টু লেফট, আগে রাইটটা বলি। আচ্ছা, যখন সেল এটা, আচ্ছা এটা মানে কি, টিস্যুতে, কলার কাছে টিস্যুতে এই তো অক্সিহিমোগ্লোবিন হয়ে আছে, তো পুরো রেডি, চারটে অক্সিজেন নিয়ে দাঁড়িয়ে আছে। এইবারে টিস্যুতে গিয়ে সে কি করবে, কার্বন অক্সিজেন ছাড়বে, তাই তো, ছাড়ছে, উদ্দেশ্য তো তাই, অক্সিজেনটা ছাড়ার জন্য গেছে। সেখানে কি করবে না, সেখানে গিয়ে সেলের মধ্যে কি দেখবে, এই হচ্ছে সেলের মধ্যে দেখো তো, আমি যেটা লিখছি সেটা কি অবস্থায় আছে, কার্বন ডাই অক্সাইড বেশি আছে, তাই না? আর কে আছে, কার্বন ডাই অক্সাইড বেশি থাকে মানে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O কি হবে, কার্বনিক অ্যাসিড, আবার ভাঙো, হাইড্রোজেন আয়ন, বাইকার্বনেট আয়ন, তাহলে হাইড্রোজেন আয়নের পার্সেন্টেজ বেশি আছে, হাইড্রোজেন আয়ন বেড়েছে, রেসপিরেশন হচ্ছিল, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল, তাহলে একটু উষ্ণতাও বেড়েছে, টেম্পারেচার বেড়েছে। এই তিনটে জিনিসের প্রভাবে এই যে আমি যেটা রেল লাইন দিয়ে এঁকেছিলাম সিগময়েড কার্ভ, এটা ডান দিকে হেলে যাবে। একটু আগে আমি একটা কথা বলেছিলাম, খেয়াল করেছি, অ্যারেঞ্জ ম্যারেজ, তো বউর সাথে তো বেশ ভালো কদিন ধরে ভালোবাসা জন্মে গেছে, সব ঠিক আছে, এবারে দেখো এই যে
কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, এরা হচ্ছে মেন গন্ডগোলের জিনিস। এদেরকে ভাবো তুমি, ডোন্ট মাইন্ড, অন্যভাবে নেবেন না কেউই, বা তোমরা কেউ অন্যভাবে নিও না, যে শাশুড়ি বা ধরো ননদ, তারা ঘরে চলে এসছে, এই ছাড়ো 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 ছাড়ো, মা আসছে, দিদি আসছে, বোন আসছে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়ন, এই দুটো বাড়ার কারণে ও কিন্তু তখন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। না না, আমাকে ধরে ধরে থেকো না, মা আসছে, বোন আসছে, ঠিক সেরকম আর কি। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন যত বাড়বে তত ওর ফাট করে একটা অক্সিজেন ছেড়ে দেবে। আচ্ছা, যতই হোক না কেন, মা আসুক আর ননদই আসুক, যেই আসুক, সে কিন্তু এই যে চারটেকে বেঁধেছিল, কিছুতেই চারটে ছাড়বে না। খুব বলে মা মা আর বোন এসছে, ঠিক আছে আমি একটা ছেড়ে দিচ্ছি, একটা অক্সিজেন ছেড়ে দিচ্ছি, বাকি তিনটে কিন্তু রইলো, মনে থাকে যেন। ও কিন্তু বাকিটা ছাড়বে না। ক্লিয়ার? তো এই যে তোমার যেটা জানার কথা, ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড হাই কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়ন হাই কনসেন্ট্রেশন, টেম্পারেচার। আরেকটা কথা, লাস্ট আই ফরগট দ্যাট 22 অর 21 এই ইয়ারে নিটের কোশ্চেন এসেছিল, এই তিনটে দেয়নি, দিয়েছিল পিএইচ। একটু ভেবে দেখো, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়ছে মানে কি? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়ছে মানে কি? পিএইচ কমছে, পিএইচ কমে যাচ্ছে, তাহলে লো পিএইচটাও একটা বড় ফ্যাক্টর। লো পিএইচ, তাহলে এই চারটে মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, লো পিএইচ, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার, এই চারটে কারণে এই সিগময়েড কার্ভ ডান দিকে হেলে যায়, ডান দিকে হেলে যায়। ক্লিয়ার? এবার একটু অন্যভাবে আসি, কেন এদিকে, তাহলে এটা টিস্যুর দিকে, ডান দিকেটা সবসময় মনে হবে কলার দিকে, ঠিক তেমনি এবারে তাকো, এটা এদিকে চেপে যাচ্ছে কেন? এটা এই দিকে চেপে গেছে, দেখো কতটা চলে এসছে এদিকে, বাঁ দিকে, শিফট টু লেফট। এটা মানে কি? এদিকটা মানে কি? দেখছে ফুসফুস, লাংস এর কাছে চলে এসে, তাহলে এখানে হচ্ছে লাংস। এই লাংসে তুমি এইগুলোকে কনসিডার করো। এখানে আমরা কি দেখেছিলাম? কার্বন ডাইঅক্সাইড বেড়েছিল, এখানে কি লিখবো? CO2 কমছে, H প্লাস কমছে, পিএইচ বাড়ছে, স্বাভাবিকভাবেই টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলোর জন্য এই গ্রাফটা, এই সিগময়েড কার্ভ শিফট টু লেফট। আর এটা কি বলেছিলাম? এটা কিসের জন্য? শিফট টু রাইট। এইটা খুব ভালো করে করতে হবে। কেন এই গ্রাফ শিফট টু লেফট, শিফট টু রাইট অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা সেকেন্ড সেমিস্টারে তো পেতেই পারো, স্কুলের কোশ্চেন থেকে পাবে, আর নিট পরীক্ষায় লাস্ট তুমি যত ইয়ারের কোশ্চেন আছে দেখতে পারো যে এই জায়গা থেকে একটা অন্তত কোশ্চেন এসেছে কিনা, এই পার্টটা থেকে। কেন এই গ্রাফটা শিফট টু লেফট, কেন এই গ্রাফটা শিফট টু রাইট, ঠিক আছে? তো এই হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। এইসব কারণে অক্সিজেনটা কিভাবে, কোন কারণে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, মানে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে কেন এটা বাঁ দিকে চলে যায়, কেন ডান দিকে চলে যায়, এইটা এই পর্যন্ত। আমরা সেকেন্ড পার্ট যে ভিডিওটা করব, তাতে বাকি যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন বা কি কি রেসপিরেটরি ভলিউমস আছে সেগুলো আমরা দেখব। এই পর্যন্ত থাক তাহলে এইখানে।